আজকের এই পর্বে থাকছে 12 জ্যোতির্লিঙ্গের মধ্যে অন্যতম জ্যোতির্লিঙ্গ বৈদ্যনাথ ধাম দর্শন। আর সেই সঙ্গে থাকছে বৈদ্যনাথ ধামে কিভাবে পৌঁছালাম, কিভাবে পুজো দিলাম, কোথায় বা থাকলাম, আর কি কি দেখলাম। বৈদ্যনাথ ধামের সঙ্গে জড়িয়ে আছে শক্তিপীঠের মাহাত্ম্য, সেই অজানা ইতিহাস। সাথে আরও থাকছে বৈদ্যনাথ ধামের আশেপাশের সাইট সিন। সেখানে থাকছে ত্রিকুট পাহাড়, ত্রিভুবন পাহাড়, নলখা মন্দির, এই ছাড়াও আরও অনেক উল্লেখযোগ্য দর্শনীয় স্থান। আর সেই সবই থাকছে এই পর্বে। তাহলে আর দেরি না করে যারা এখনও ভিডিওটাতে লাইক করেননি তারা একটা লাইক করে দিন। আর শুরু করছি আমাদের আজকের এই ভিডিও, বৈদ্যনাথ ধাম দর্শন। হ্যালো, নমস্কার, ওয়েলকাম টু আমার চ্যানেল পিকুর ডায়েরি। আর আজকে এসে গেছি আর একটা নতুন এপিসোড নিয়ে। আজকে আমরা এখান থেকে যাচ্ছি, মানে নৈহাটি থেকে যাচ্ছি যশিডি। আর যশিডিতে যাওয়ার উদ্দেশ্য হচ্ছে বাবা বৈদ্যনাথ ধামে যাওয়া, যেটা 12 জ্যোতির্লিঙ্গের মধ্যে একটা অন্যতম জ্যোতির্লিঙ্গ বাবা বৈদ্যনাথ ধাম। তো এখন দাঁড়িয়ে আছি নৈহাটি স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মে। আমরা ধরবো 15047 আপ কলকাতা থেকে গোরখপুর পূর্বাঞ্চল এক্সপ্রেস, যেটা এখান থেকে নৈহাটিতে টাইম হচ্ছে 3:20। অ্যাকচুয়াল কলকাতা স্টেশন থেকে 2:35 ছেড়ে এটা যশিডিতে পৌঁছে সন্ধ্যে 7:35। তো আমরা এখন ট্রেন ধরবো, চলো। শুরু হয়েছিল নৈহাটি থেকে যশিডির উদ্দেশ্যে আমাদের যাত্রা। আর এই পর্বে আলোচনা করব দেওঘর কিভাবে যাবেন, কোন হোটেলে থাকবেন, বাবা বৈদ্যনাথ কিভাবে দর্শন করবেন, দেওঘরে ঘুরে ঘুরে দেখার কি কি জায়গা আছে, দেওঘর যাবার আদর্শ সময় কোনটা, 1 রাত 2 দিনের জন্য খরচ কীরকম হতে পারে। যদিও দেওঘরে রেল স্টেশন আছে, কিন্তু যশিডি জংশন হওয়ার জন্য এখানে কিন্তু ট্রেনের অপশান অনেক বেশি। আর শিয়ালদা থেকে বা হাওড়া থেকে যাওয়ার জন্য ট্রেনের কি কি অপশান আছে সেটা স্ক্রিনে তোমাদের সুবিধার্থে দিয়ে দিলাম। আর এই সব ট্রেনে ভাড়ার চার্ট কীরকম সেটাও তোমাদের জন্য স্ক্রিনে শেয়ার করে দিচ্ছি। নন এসি 2 সিটার 175 টাকা, এসি চেয়ার কার 560 টাকা, স্লিপার সিঙ্গেল 255 টাকা, 3 সিঙ্গেল 590 টাকা, 2 সিঙ্গেল 875 টাকা, আর 1 সিঙ্গেল 1440 টাকা। সিজন অনুযায়ী টিকিটের দাম কিন্তু হেরফের হতে পারে। আর আমি সাজেস্ট করব, যখন তোমরা যশিডি যাবে তখন কিন্তু অবশ্যই রিটার্ন টিকিট কেটে তবেই যাবে। ট্রেন ছাড়া কেউ যদি সড়ক পথে যেতে চাও দেওঘর, তাহলে সেই ব্যবস্থাও আছে। তাহলে তোমাকে কলকাতা থেকে দেওঘর যাওয়ার জন্য ভায়া আসানসোল যেতে হবে। আর এর জন্য ডিস্টেন্স হচ্ছে 330 কিলোমিটার, আর সময় লাগতে পারে ওই 8 থেকে 9 ঘন্টা মতো। এছাড়াও হাতে যদি সময় কম থাকে তাহলে কলকাতা থেকে দেওঘর এয়ারপোর্টে নেমে সেখান থেকেও কিন্তু যাওয়া যায় বাবা বৈদ্যনাথ ধামে, বাবা বৈদ্যনাথকে দর্শন করতে। নৈহাটি থেকে যশিডি যাওয়ার পথে আমরা পেরোবো 292 কিলোমিটার। আর এর মধ্যে আমরা পার করব 8টা ইন্টারমিডিয়েট স্টেশন: ব্যান্ডেল, বর্ধমান, পানাগড়, দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন, মধুপুর, আর অন্তিম স্টেশন যশিডি। আমরা ট্রেনে উঠেছি 3:20-তে, আর যশিডিতে নামবো। টাইম দেখাচ্ছে রাইট টাইমে আছে 7:35, কিছুটা আগে পরে হতে পারে। তো দেখা যাক কখন আমরা গিয়ে পৌঁছাই। একের পর এক স্টেশন পেরোতে থাকলাম, আর মনে শুধুই বাবাকে দর্শনের ইচ্ছা। বাবা বৈদ্যনাথ ধাম শুধুমাত্র একটি জ্যোতির্লিঙ্গ নয়, এটা মানুষের আস্থা, বিশ্বাস এবং নির্ভরতার এক অসামান্য মিশেল ক্ষেত্র। এখন ঘড়িতে বাজে 8:30। আমাদের ট্রেন 55 মিনিট লেট। অ্যারাইভাল টাইম ছিল 7:35, আর এখন একদম ডট 8:30 বাজে আমরা এসে পৌঁছলাম যশিডি স্টেশনে। এখান থেকে এখন অটো নিয়ে যাব আমরা ঘন্টাঘরের কাছে। ওখানে আমরা হোটেল নেব, গিয়ে দেখবো হোটেলে কীরকম কী রেট আছে, কথা বলবো, ওখানে হোটেল নেব। তো আপাতত ঘন্টাখানেক তো লেট হয়ে গেছি, এবার দেখা যাক গিয়ে কীরকম কী হোটেল পাওয়া যায়। এখন প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে অটো ধরবো। স্টেশন থেকে বাইরে বেরিয়ে এসে আপনাকে নিতে হবে অটো বা টোটো, আর সেখান থেকেই আমাদের গন্তব্য হচ্ছে ঘণ্টাঘর বা ঘণ্টাচক বা বড় ঘণ্টা। আর দেওঘর স্টেশনের বাইরেটা দেখলে আপনি বুঝে যাবেন যে আপনি এসে পৌঁছে গেছেন বাবা ধামে।
আমরা ঘন্টাঘর যাওয়ার জন্য অটো নিয়ে নিয়েছিলাম, আর অটোতে পার হেড আমাদের পড়েছিল 30 টাকা, এবং অটো রিজার্ভ করলে আপনার পড়তে পারে 150 থেকে 200 টাকা মতো। আমরা পৌঁছে গেছিলাম ঘন্টাঘর, আর এখানে কিন্তু থাকার জন্য অনেক হোটেল পাবেন যেগুলোতে আপনারা থাকতে পারেন। আমি কিছু হোটেলের ডিটেলস আর ফোন নাম্বার স্ক্রিনের মধ্যে শেয়ার করে দিলাম। ঘন্টাঘরকে ডান হাতে রেখে বাঁ দিক দিয়ে রাস্তা ধরে সোজা এগোলেই মন্দির যাওয়ার রাস্তা, আর আমরা মন্দিরের কাছাকাছি থাকবো বলেই হোটেল নিয়েছিলাম মন্দিরের একদম কাছে। আর এই হোটেলটার নাম হচ্ছে গায়ত্রী আশ্রম, যেখানে আমরা রুম নিয়েছিলাম 2 বেডরুম ডবল বেডের। আমাদের ডবল বেডরুমের প্রাইস পড়েছিল 1300 টাকা করে। রাত কাটানোর জন্য ঠিকঠাকই ছিল। হোটেলে পৌঁছে বাড়ি থেকে নিয়ে যাওয়া খাবার সহযোগে আমাদের ডিনার সেরে নিয়ে এবার আমাদের উদ্দেশ্য হচ্ছে মন্দিরের আশেপাশটা একটু ঘুরে আসা। আর ঠিক সেই মতোই ডিনার সেরে পুরো ব্যাপারটা বুঝে নেওয়ার জন্য চলে এসেছিলাম মন্দিরে, কারণ পরের দিনকে আমাদের সকালবেলা পুজো দেওয়ার ছিল। তাই সকালে যাতে কোনো সমস্যার মুখোমুখি না হতে হয়, তাই আগের দিন রাতেই মন্দির চত্বরে এসে জেনে নিয়েছিলাম কিভাবে পুজো দিতে হয়। গুড মর্নিং অল, এখন বাজে সকাল 4টে, আর আমরা একদম ফ্রেশ হয়ে মন্দিরের দিকে যাচ্ছি পুজো দেওয়ার জন্য বেরিয়ে পড়েছি। আমাদের হোটেল থেকে মন্দির হচ্ছে 100 থেকে 150 মিটার মতো হবে। প্রচুর লোকের কিন্তু সমাগম অলরেডি হয়ে গেছে, উপর দিয়ে লাইন যাচ্ছে মন্দিরের দিকে যাওয়ার জন্য। উপরে লাইন আছে, দেখাচ্ছি তোমাদের। এই উপরে যে লাইনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জেনারেল লাইন, আর আমরা এসে লাইন দিয়েছিলাম সর্দার পান্ডা দ্বার দিয়ে ঢুকে ভিআইপি লাইনে। এখানে ভিআইপি লাইনের টিকিটের মূল্য হচ্ছে 300 টাকা করে পার হেড, আর জেনারেল লাইনে কোনো পয়সা লাগে না। বাবা বৈদ্যনাথ ধামের গর্ভগৃহে ঢোকার ঠিক আগের মুহূর্তে এই জেনারেল লাইন আর এই ভিআইপি লাইন কিন্তু মিলেমিশে একাকার হয়ে যায়। ভিড় কম থাকলে জেনারেল লাইনে আপনার সময় লাগতে পারে 3 থেকে 4 ঘন্টা মতো, আর ভিড় বেশি থাকলে সেটা 7-8 ঘন্টাও হয়ে যায়। আর ভিআইপি লাইনে ভিড় কম থাকলে আপনার সময় লাগতে পারে ঘন্টা 2 মতো, আর ভিড় বেশি থাকলে সময় লাগতে পারে 5 থেকে 6 ঘন্টা মতো। এই ভিআইপি লাইনের টিকিট কোথা থেকে সংগ্রহ করবেন? ভিআইপি লাইনের টিকিট সংগ্রহ করার জন্য এখানে কিন্তু নির্দিষ্ট কাউন্টার রয়েছে। সেই কাউন্টার থেকে আপনি 300 টাকা দিয়ে স্মার্ট কার্ডের মতো টিকিট সংগ্রহ করবেন। এটা হচ্ছে বাবা নর্মদেশ্বর মন্দির। কথিত আছে যে আপনি যদি বাবা বৈদ্যনাথকে স্পর্শ করে পুজো না দিতে পারেন, তাহলে কিন্তু এই নর্মদেশ্বরকে পুজো দিলেও আপনি একই রকম ফল লাভ করবেন। তাই অত্যধিক ভিড় হলে যদি আপনি মেন মন্দিরে প্রবেশ করতে না পারেন, তাহলে আপনি এখানেও মন থেকে ডেকে বাবাকে পুজো দিতে পারেন। লাইন জেনারেল হোক বা ভিআইপি, আপনাকে কিন্তু বাবাকে দর্শন করার জন্য অপেক্ষা করতেই হবে। আর কথাতেই আছে সবুরে মেয়া ফলে, আর বাবার কাছে এসে এটুকুনি অপেক্ষা তো করাই যায়। ভিআইপি লাইনেও ভিড় ছিল দেখার মতো। আমরা দাঁড়িয়ে পড়েছিলাম লাইনে, আর ভিআইপি লাইনের গেট খুলবে সকাল 6টার সময়। এই গর্ভগৃহে কিন্তু পুজো দেওয়া হয় পান্ডা মারফত। আপনার ঠিক করা পান্ডাকে বললে তিনিও আপনাকে ভিআইপি লাইনের টিকিট এনে দেবে। ঘড়িতে 6টা বেজে গেলেও গেট কিন্তু তখনও খোলা হয়নি। অবশেষে গিয়ে গেট খুললো 6:15, আর 6:15 গেট খোলার পর সে এক হুড়োহুড়ি অবস্থা। তারপর সেই গেট দিয়ে ভিতরে ঢুকে তখন ব্যাপারটা একটু ঠিক হলো। ভিতরে 4-5টা লেন বানানো আছে, যেটা দিয়ে পর্যায়ক্রমে আপনাকে যেতে হবে। এই লেন বানানোর জন্য ভিতরে কিন্তু ঠেলাঠেলি নেই। এরপর আপনার সেই কেটে রাখা ভিআইপি পাস, যেটা 300 টাকা দিয়ে আপনি কেটেছিলেন, সেটা অনেকটা স্মার্ট কার্ডের মতো, ঠিক এরকমটা দেখতে। এই মেট্রো কার্ড বা স্মার্ট কার্ডের মতো দেখতে কার্ডটা মেট্রোর মতোই গেটের এখানে ঠেকাতে হবে। ঠেকালে গেট খুলে যাবে, আর গেট খুলে গেলেই আপনি প্রবেশ করবেন মন্দির চত্বরে। ভিতরে বিভিন্ন লেন ঘোরার পর উপরে ব্রিজ বানানো আছে মন্দির যাওয়ার জন্য, আর এই ব্রিজে উঠলেই আপনি দেখতে পাবেন কত ভক্ত সমাগম হয়েছে বাবাকে দর্শনের জন্য। এবার বৈদ্যনাথ ধামের ইতিহাসটা একটু আপনাদের জানিয়ে দিই। পুরাকালে লঙ্কাপতি রাবণ নিজে অমরত্ব লাভ করার জন্য এবং লঙ্কাকে সমস্ত বিপদের হাত থেকে রক্ষা করার জন্য কৈলাসে সাধনায় বসেন,
এই সাধনাকালে তিনি এক এক করে নিজের 9টা মাথা মহাদেবকে উৎসর্গ করেন। দশম মাথাটি কাটতে যাওয়ার সময় মহাদেব বৈদ্যরূপে আবির্ভূত হন ও তার 9টা মাথা জুড়ে দেন। রাবণ তখন মহাদেবকে অনুরোধ করেন তার সাথে লঙ্কায় যাওয়ার জন্য। মহাদেব একটি শর্তেই রাজি হন। তিনি বলেন যে তাকে কাঁধে করে নিয়ে যাওয়ার সময় কোথাও নামানো চলবে না। যদি রাবণ তাকে কোথাও নামিয়ে দেয় তিনি সেখানেই চিরতরে প্রতিষ্ঠা লাভ করবেন আর তাকে রাবণ সেখান থেকে তুলে লঙ্কায় নিয়ে যেতে পারবে না। রাবণ সেই শর্তে রাজি হন। তখন দেবতাকুল এক চরম অস্তিত্ব সংকটের মধ্যে পড়ে যায়। তারা শরণাপন্ন হন ভগবান বিষ্ণুর। বিষ্ণু তখন বরুণদেবকে বলেন রাবণ যখন আচমন করবেন তখন তার পেটের মধ্যে গঙ্গা হিসেবে প্রবেশ করতে এবং তার যাতে মূত্র বন্ধ না হয় সেই ব্যবস্থা করতে। সেরকম কথা অনুযায়ী বরুণদেব রাবণের উদরে প্রবেশ করেন এবং রাবণের মূত্র ত্যাগ করার দরকার হয়ে পড়ে। বিষ্ণু তখন মেষপালকের ভূমিকায় আবির্ভূত হন এবং রাবণ তাকে দেখতে পেয়ে শিবলিঙ্গটা ধরার অনুরোধ করেন। যতক্ষণ না ফিরে আসছে শিবলিঙ্গটা তাকে ধরতে বলেন। বাবা তখন বলেন যে তিনি তাকে তার শর্ত মতো আর তুলতে পারবেন না, তিনি এখানেই প্রতিষ্ঠা লাভ করবেন। রাবণ তখন ক্রোধে বাবার মাথায় জোরে চাপ দিয়ে সেখান থেকে চলে যান। তাই এই বৈদ্যনাথ ধামের শিবলিঙ্গটির মাথায় কিন্তু রাবণের সেই আঙুলের দাগ এখনও লক্ষ্য করা যায়। এই বাবা বৈদ্যনাথের মন্দির সংলগ্ন আরও কিন্তু 22টা মন্দির রয়েছে। কথিত আছে বিশ্বকর্মাকে এই মন্দিরগুলো নির্মাণের দায়িত্ব দেওয়া হয়েছিল আর ভোর রাত হওয়ার আগে এই মন্দিরগুলো নির্মাণ করতে হতো। ঠিক ভোর হওয়ার আগের মুহূর্তে রাতে কোকিল ডেকে ওঠে, সেই সময়ে বিশ্বকর্মা তার কাজ বন্ধ করে দেয়। তখনই এই 22টা মন্দিরই নির্মাণ হয়েছিল আর সেখানেই বন্ধ করে দিতে হয় কাজ। তাই এখানে বৈদ্যনাথ ধাম সংলগ্ন এই 22টা মন্দির কিন্তু পরিলক্ষিত হয়। মন্দিরের উপরে এই যে লাল সুতোগুলো বাঁধা দেখতে পাচ্ছেন, এর একটা কাহিনী আছে। এখানে বাবা বৈদ্যনাথ ধামের সাথে সাথে রয়েছে শক্তিপীঠ। কথিত আছে এখানে সতীর হৃদয় পড়েছিল, তাই এটাকে হৃদয়পীঠও বলা হয়। আর সতীর হৃদয় এখানে পড়ার জন্য বাবা এখানে সতীর দাহ কাজ সম্পন্ন করেন, তাই এটাকে চিতাপীঠও বলা হয়ে থাকে। বাবা বৈদ্যনাথ ধামের মন্দির থেকে এই শক্তিপীঠের মা পার্বতীর মন্দির অবধি লাল সুতো বাঁধা হয়, যেটা নবদম্পতিরা এসে বাঁধলে বিশ্বাস করা হয় তাদের বৈবাহিক জীবনও শিব পার্বতীর মতো অটুট থাকবে। ভোর 4টে বেরিয়ে এখন আমাদের পুজো দেওয়া কমপ্লিট হলো। আমরা মন্দিরের বাইরে এসে দাঁড়ালাম, এখন বাজে 10টা। পুরো 6 ঘন্টা খুব সুন্দর করে দর্শন করেছি আমরা। লাইনে দাঁড়িয়ে ভিআইপি লাইনে দাঁড়িয়েছিলাম ঠিকই, কিন্তু পরে গিয়ে ভিআইপি লাইন আর জেনারেল লাইন এক জায়গায় মিশে যায়, দিয়ে তারপর বাবার কাছে যায় সেই লাইনটা। সেইভাবে গেছি, গিয়ে আমরা খুব ভালো করে পুজো দিয়ে দর্শন করে এখন মন্দিরের বাইরে এলাম। পুরো 6 ঘন্টা। ওই যে পিছনে দেখতে পাচ্ছ, পিছনে হচ্ছে ওইগুলো হচ্ছে জেনারেল লাইন, ওই উপর দিয়ে মানুষ যাচ্ছে, ওটা হচ্ছে জেনারেল লাইন। তো এখন আমরা পুজো দিয়েছি, এবার একটু ব্রেকফাস্ট করবো, তারপর ফ্রেশ হয়ে দেখা যাক সাইট সিন করতে পারি কিনা। পুজো দিয়ে বেরিয়ে সেরে নিয়েছিলাম আমাদের প্রাতরাশ, আর তারপরে রুমে গিয়ে ফ্রেশ হয়ে গেছিলাম। রুমে ফিরে একটু ফ্রেশ হয়ে আবার বেরিয়ে গেছি। এবার বিকেলে মানে সন্ধেবেলা আমাদের ট্রেন আছে। তা মাঝখানে যে সময়টা আমরা পেয়েছি এখন, ভাবলাম এখানে যা সাইট সিন আছে ওটা একটু ঘুরে দেখি আর তোমাদেরও দেখাই। তা আমরা এখন সাইট সিন করতে যাচ্ছি, দেখি এখানে অটোতে দৌড়াদৌড়ি করে কত টাকায় কী রফা করতে পারি আর কী কী সাইট সিন দেখতে পারি। চলো। অনেক দৌড়াদৌড়ির পর আমাদের অটো ঠিক হয়েছিল 1000 টাকায়, আর এই 1000 টাকা দিয়ে কি কি ঘুরে দেখানোর ছিল সেগুলো স্ক্রিনে তোমাদের সুবিধার জন্য দিয়ে দিলাম। আমাদের হাতে একদমই সময় কম ছিল, তাছাড়াও আমরা তখনও লাঞ্চ করিনি। তাই লাঞ্চ করে ত্রিকুট পর্বত, জগৎবন্ধু আশ্রম আর নলখা মন্দির দেখেই আমাদের ফিরে আসতে হয়েছিল, কারণ আমাদের সেদিনকেই দেওঘর থেকে আবার কলকাতায় ফেরার টিকিট ছিল। সাইট সিন করতে যাওয়ার জন্য যে পথ দিয়ে আপনাকে যেতে হবে, সেই পথের দুধারে সবুজ কিন্তু আপনার চোখ মন দুটোই ভুলিয়ে দেবে। আর আমরা এখন গেছিলাম এখন বর্ষাকাল বলে সেই সবুজের আধিক্য যেন একটু বেশিই চোখে পড়ার মতো। কিছুক্ষণ যাওয়ার পর দূরে উঁচু উঁচু পাহাড় আর মেঠো পথ দিয়ে যাওয়ার এই যাত্রা আপনার কিন্তু স্মরণীয় হয়ে থাকবে। এবার আমাদের পেট পুজো সারার পালা।
আর প্রসঙ্গত বলে রাখি, এই বৈদ্যনাথ ধাম সংলগ্ন অঞ্চলটায় সব কিন্তু নিরামিষ খাবারই পাওয়া যায়। সেক্ষেত্রে আপনাকে আমিষ খাবার খেতে হলে যেতে হবে স্টেশন চত্বরে। আমরা খাবার খেয়েছিলাম মা দুর্গা ধাবাতে, আর এই ধাবারই সাথে রয়েছে মা দুর্গা প্যাঁড়া ভাণ্ডার, যেখানকার প্যাঁড়া কিন্তু বৈদ্যনাথ ধামে এলে কিনতেই হবে। আর এখানে প্রতি কেজি প্যাঁড়ার দাম পড়েছিল 380 টাকা। দেওঘরে এলে দেওঘরের প্যাঁড়া কিন্তু নিয়ে যেতেই হবে, এটা কিন্তু একেবারে মাস্ট। আমরা যে প্যাড়াগুলো কিনেছি ওগুলো এখন ওই অটোর ডিকির মধ্যে রাখা হচ্ছে, কারণ ত্রিকুট পাহাড়ের উপরে প্রচুর বাঁদর আছে। আমাদের ড্রাইভার দাদা বললো যে উপরে নিয়ে গেলে বাঁদর 1 মিনিটে এগুলো শেষ করে দেবে খেয়ে। এই আমরা এখানে খেলাম যে মা দুর্গা ধাবা, আর এর ভিতরেই প্যাড়া ভাণ্ডার আছে। এই যে মা দুর্গা ধাবা অ্যান্ড মা দুর্গা প্যাড়া ভাণ্ডার, আর এই ঠিক উল্টো দিকেই দেখা যাচ্ছে ত্রিকুট পাহাড়। অবশেষে এসে পৌঁছে গেছিলাম ত্রিকুট পাহাড়ে, আর ত্রিকুট পাহাড়ে এসে নিয়ে নিয়েছিলাম গাইড। আর গাইড না নিলে কিন্তু আপনাদের অনেক গল্পই অজানা থেকে যাবে। গাইড আমাদের নিয়েছিল 230 টাকা। এই ত্রিকুট পাহাড়ের নাম ত্রিকুট কেন? ত্রিকুট হিসাবে ধরা হয় 3টে মাথা, একটা ব্রহ্মা, একটা বিষ্ণু, আর একটা হচ্ছে মহেশ্বর। এই 3 মাথার পাহাড় এখানে রয়েছে, তাই এটাকে নাম দেওয়া হয়েছে ত্রিকুট পর্বত। ত্রিকুট পর্বতে এলে আপনাকে কিন্তু একটা সাবধানতা অবলম্বন করতে হবে, সেটা হলো হাতে কিন্তু কোনো প্যাকেট নিয়ে উঠবেন না, কারণ এখানে রয়েছে প্রচুর সংখ্যক বাঁদর। আমরা দাঁড়িয়েছিলাম ত্রিকুটেশ্বর মহাদেবের সামনে। কথিত আছে এই ত্রিকুটেশ্বর মহাদেবকেও রাবণ এখানে প্রতিষ্ঠা করেছিলেন তার উপাসনা করার সময়। বাবা বৈদ্যনাথ ধামের মতোই এখানেও ত্রিকুটেশ্বরনাথ মন্দির থেকে পার্বতী মন্দির অবধি বাঁধা রয়েছে সেই লাল ধাগা, যা কিন্তু শিব পার্বতীর সেই অটুট বন্ধনকেই ইঙ্গিত করে। এবার আমরা এসে পৌঁছেছিলাম শ্রী শ্রী প্রভু জগৎবন্ধু আশ্রমে। এখানে শ্রীকৃষ্ণ এবং শ্রী মহাদেবের দুটো বড় মূর্তি স্থাপন করা আছে। এরপর আমরা পৌঁছে গেছিলাম নওলাখা মন্দিরে। কলকাতার পাথুরিয়াঘাটার রানী তার পুত্র এবং স্বামীর আকস্মিক মৃত্যুতে পরিবারের সব মায়া ত্যাগ করে চলে আসেন দেওঘর, আর 9 লাখ টাকার বিনিময়ে তৈরি করেন 146 ফিট উঁচু এই মন্দির, যেটা সেই 9 লাখ থেকে হয়ে গেছে নওলখা মন্দির। পরন্ত বিকেলে সূর্যাস্তকে সাক্ষী রেখে এবার আমাদের ফিরে আসার পালা। হোটেলে চেক আউট করে হেঁটে চলে এসেছিলাম ঘণ্টাঘরের কাছে, কারণ এখান থেকেই স্টেশন যাওয়ার জন্য অটো বা টোটো কিন্তু আপনি পাবেন। মন্দির চত্বর থেকে কিন্তু কোনো ট্রান্সপোর্ট অ্যালাউ নেই। স্টেশনে চলে এসেছি, স্টেশনে এসে বসে গেছি। আমাদের অ্যাপে দেখাচ্ছে ট্রেন 2 ঘন্টা লেট আছে, কিন্তু স্টেশনে আসার পর দেখলাম ট্রেনটা দেখাচ্ছে বোর্ডে 45 মিনিট লেট। এবার দেখা যাক ট্রেন কখন আসে, কিন্তু অ্যাপ অনুযায়ী চললে ট্রেন দেখাচ্ছে 2 ঘন্টা লেট। আপাতত এখানে ওয়েট করি। নৈহাটি নামার কথা ছিল রাত্রি 1:53-তে, আর অ্যাপে এখন দেখাচ্ছে 3:19-এ নামাবে। তো দেখা যাক ট্রেন কখন আসে আর কখন আমরা ট্রেনে উঠতে পারি। নির্ধারিত সময়ের প্রায় 1 ঘন্টা 45 মিনিট বাদে চলে এসেছিল আমাদের ট্রেন, আর সেই জন্য আমরা ভোর রাতে নেমেছিলাম নৈহাটি। গরমকাল বাদে কিন্তু যে কোনো সময় আপনারা যেতে পারেন এই বৈদ্যনাথ ধাম, আর শ্রাবণ মাসে গেলে কিন্তু প্রচণ্ড ভিড় হয়, সেটাও মাথায় রেখেই যাওয়া উচিত। আমাদের দুজনের 1 রাত 2 দিনের জন্য কি কি খরচ হয়েছিল সেগুলো স্ক্রিনে দিয়ে দিলাম। কম বেশি তোমাদেরও এরকমই খরচ হবে।
বাবা বৈদ্যনাথ ধাম দর্শনের এই এপিসোডটা এখানেই শেষ হলো। আশা করি আপনাদের সমস্ত রকম ইনফরমেশন দিয়ে সাহায্য করতে পেরেছি। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার করে দিন, আর অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দিন। তাতে যখনই আমি ভবিষ্যতে কোনো ভিডিও দেব আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। সবাই খুব ভালো থাকবেন, ধন্যবাদ।